রিয়াদের শীতাতপ নিয়ন্ত্রিত সম্মেলন কক্ষটিতে সেদিন ৪৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক প্রতিনিধিরা বসেছিলেন। বাইরে মরুভূমির বাতাসে তাপমাত্রা বাড়ছিল। ভেতরের টেবিলের উপর খোলা ছিল লোহিত সাগর, বাব-আল মানদেব এবং এডেন উপসাগরের মানচিত্র। এক পর্যায়ে ঘোষণা করা হলো নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের। এর স্থায়ী সদর দপ্তর হবে সৌদি আরবে। নেতৃত্বও থাকবে রিয়াদের হাতে। কাজ লোহিত সাগরের নৌপথ, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহন রক্ষা করা। প্রতিষ্ঠাকালীন সমর্থক ১৪টি দেশের নাম পড়া শুরু হলো। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, মিশর, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান। নামগুলো প্রত্যাশিত। তারপর উচ্চারিত হলো বাংলাদেশ। হাজার হাজার মাইল দূরে ঢাকায় তখন একটি সাধারণ দিন। সংসদ চলছিল, মন্ত্রীরা ব্যস্ত ছিলেন, বন্দরে পণ্য ওঠানামা করছিল। বাংলাদেশের মানুষ জানত না মধ্যপ্রাচ্যের ভয়াবহ সামুদ্রিক সংঘাতের মানচিত্রে তাদের দেশের নাম লেখা হয়ে গেছে। আরও বিস্ময়কর বিষয়, প্রথম দিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অংশগ্রহণ নিয়ে স্পষ্ট আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। অথচ সৌদি ঘোষণায় বাংলাদেশকে জোটের সমর্থক দেশের তালিকায় রাখা হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক অবস্থানের ক্ষেত্রে প্রশ্নটি তাই অনিবার্য। কে এই সিদ্ধান্ত নিল, কোন শর্তে নিল, এবং সিদ্ধান্তের আগে বাংলাদেশ কি জানত লোহিত সাগরের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষটি আসলে কতটা ভয়ঙ্কর? সৌদি আরব বলছে এই জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাষ্ট্রের বিরুদ্ধে এটি গঠন করা হয়নি। সদস্যরা নৌ নিরাপত্তা, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, মহড়া, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। কাগজে উদ্দেশ্যটি নিরীহ, জাহাজ ও আন্তর্জাতিক বাণিজ্য রক্ষা। কিন্তু কোনো সামরিক জোটকে শুধু তার ঘোষণাপত্র দিয়ে বোঝা যায় না। সেটি কখন তৈরি হলো এবং কার হুমকির মুখে তৈরি হলো, এই দুটি প্রশ্নই তার প্রকৃত চরিত্র প্রকাশ করে। ২০ জুলাই ইয়েমেনের আনসারুল্লাহ বা হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। সৌদি সংশ্লিষ্ট ট্যাঙ্কারে হামলাও চালানো হয়। হরমুজ প্রণালীতে ইরানের চাপের কারণে সৌদি তেলের বড় অংশ লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে পাঠানোর প্রয়োজন বেড়েছে। ঠিক সেই পথেই হুতিরা নতুন অবরোধ বসিয়েছে। রিয়াদ এরপর ইয়েমেনে বিমান হামলা চালায় এবং সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয়। হুতি নেতা আব্দুল মালিক আল হুথি পাল্টা ঘোষণা করেন, সৌদি আরব সর্বাত্মক উত্তেজনার পথে গেলে তার জবাবও হবে সর্বাত্মক। অতএব জোটের কাগজে হুথির নাম না থাকলেও যুদ্ধক্ষেত্রে তার প্রতিপক্ষ কে সেটি বুঝতে কোনো সামরিক অভিযানের প্রয়োজন হয় না। হুথিদের এখনও অনেকে ইয়েমেনের পাহাড়ে স্যান্ডেল পরে ঘুরে বেড়ানো সাধারণ বিদ্রোহী বাহিনী মনে করেন। এই ধারণাটি বহু বছর আগে পুরনো হয়ে গেছে। তারা ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তর পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে। তাদের হাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী অস্ত্র, দূরপাল্লার ড্রোন ও বিস্ফোরকবাহী নৌযান রয়েছে। ইরানের প্রযুক্তিগত সামরিক সহায়তা তাদের সক্ষমতা বাড়িয়েছে। হুথিরা আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত চাপের মধ্যেও লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করতে পেরেছে। তাদের প্রতিটি অস্ত্র সবচেয়ে আধুনিক নয়, প্রতিটি হামলাও সফল হয় না, কিন্তু একটি সস্তা ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঠেকাতে বহুগুণ দামি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। এটাই তাদের শক্তি। হুতিদের আমেরিকার বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে হয় না। মাঝে মাঝে কয়েকটি জাহাজে আঘাত, কিছু জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করা এবং বিমা খরচ বাড়িয়ে দেওয়াই যথেষ্ট। তখন বড় বড় শিপিং কোম্পানি নিজেরাই লোহিত সাগর এড়িয়ে আফ্রিকা ঘুরে চলতে শুরু করে। অর্থাৎ হুতিরা সমুদ্র পুরোপুরি নিয়ন্ত্রণ না করেও সমুদ্র ব্যবহারের খরচ নিয়ন্ত্রণ করতে পারে। বাংলাদেশ এমন একটি গোষ্ঠীর বিপরীতে দাঁড়ানো জোটে নাম লিখিয়েছে যার সঙ্গে তার সরাসরি কোনো শত্রুতা ছিল না। আন্তর্জাতিক সংঘাতের একটি নিষ্ঠুর নিয়ম আছে। দুই শক্তিশালী প্রতিপক্ষ সবসময় সরাসরি একে অন্যকে সর্বোচ্চ আঘাত করতে চায় না, কারণ পাল্টা আক্রমণের মূল্য খুব বেশি। তখন চাপ পড়ে তুলনামূলক দুর্বল মিত্রদের উপর। আমেরিকান যুদ্ধজাহাজে আঘাত মানে ব্যাপক পাল্টা হামলার ঝুঁকি। পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণেরও আলাদা হিসাব আছে। দেশটির পারমাণবিক অস্ত্র, শক্তিশালী সামরিক বাহিনী এবং সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রয়েছে। কিন্তু বাংলাদেশের নৌবাহিনী নিজের উপকূল ও সামুদ্রিক অঞ্চল রক্ষায় সক্ষমতা বাড়ালেও লোহিত সাগরে দূরপাল্লার যুদ্ধ পরিচালনার অবকাঠামো নেই। বাংলাদেশি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না। বিপদে পড়লে জাহাজগুলোকে সৌদি, আমেরিকান বা বহুজাতিক বাহিনীর সুরক্ষার উপর নির্ভর করতে হয়। তবে জোটে যোগ দেওয়া মাত্র প্রতিটি বাংলাদেশি জাহাজ হুতিদের বৈধ লক্ষ্য হয়ে গেছে এমন সিদ্ধান্ত এখনই দেয়া যাবে না। জোটটি নিজেকে প্রতিরক্ষামূলক বলছে এবং বাংলাদেশের সামরিক ভূমিকা কি হবে তাও পরিষ্কার নয়। কিন্তু যুদ্ধক্ষেত্রে ঘোষণাপত্রের ভাষা সবসময় শেষ কথা নয়। হুতিরা যদি জোটটিকে নিজেদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি হিসেবে দেখে, তবে প্রতীকী প্রতিশোধের জন্য দুর্বল কোনো সদস্যকে বেছে নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এখানেই বাংলাদেশের নামটি উদ্বেগের। সৌদি আরব কেন জোটটি গঠন করেছে তা স্পষ্ট। হরমুজ আংশিক অচল থাকায় ইয়ানবু ও লোহিত সাগরের পথ তাদের জন্য জীবনরেখায় পরিণত হয়েছে। সেই পথও হুতিদের নিয়ন্ত্রণে গেলে সৌদি তেল রপ্তানি এবং অর্থনীতি ভয়াবহ চাপের মুখে পড়বে। কিন্তু বাংলাদেশের লাভ কি?
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ সমুদ্রপথ নির্ভর। লোহিত সাগর নিরাপদ থাকা ঢাকারও স্বার্থে। বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থান, ইউরোপগামী রপ্তানি এবং আমদানি করা জ্বালানি ও খাদ্যের খরচের সঙ্গে এই পথ জড়িত। সুতরাং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ পুরোপুরি অযৌক্তিক নয়। কিন্তু সমুদ্রপথ রক্ষা এবং একটি সক্রিয় যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেওয়া একই বিষয় নয়। বাংলাদেশ কি শুধু প্রশিক্ষণ ও তথ্য বিনিময়ে থাকবে, নাকি যুদ্ধ জাহাজ পাঠাবে? হুতি অবস্থানের বিরুদ্ধে কোনো অভিযানে সহায়তা করবে? জোটের এক সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যের দায় কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া লাভ ও ঝুঁকির হিসাব করা অসম্ভব। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত। তাদের পাঠানো অর্থ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গুরুত্বপূর্ণ উৎস। জ্বালানি, শ্রমবাজার, ধর্মীয় সম্পর্ক ও বিনিয়োগ সব মিলিয়ে রিয়াদের অনুরোধ প্রত্যাখ্যান করা ঢাকার জন্য সহজ নয়। সম্ভবত বাংলাদেশ ভেবেছে জোটে নাম রাখলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে, অথচ বাস্তবে কোনো যুদ্ধ করতে হবে না। আন্তর্জাতিক বহু জোটেই সদস্যরা ঘোষণায় থাকে, কিন্তু সক্রিয় অভিযানে অংশ নেয় না। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত স্বাভাবিক সময়ের কূটনৈতিক মহড়া নয়। এখানে ঘোষিত সমর্থনও রাজনৈতিক অবস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর হল, ওমান ও আমেরিকার মতো কাছের উপসাগরীয় দেশ জোটে নেই। তারা সৌদি নিরাপত্তাগত উদ্বেগ ভাগ করলেও সরাসরি নাম লেখানোর আগে নিজেদের স্বার্থের হিসাব করেছে। যে সিদ্ধান্ত নিতে ওমান ও আমিরাত সতর্ক, বাংলাদেশ সেখানে প্রথম সারির সমর্থক কেন হলো, এই প্রশ্নটির উত্তর ঢাকাকেই দিতে হবে। সামরিক জোটে যুক্ত হওয়া শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কাজ নয়। এর সঙ্গে দেশের নিরাপত্তা, নৌবাহিনীর সম্ভাব্য দায়িত্ব, বাজেট এবং সাধারণ নাগরিকের ঝুঁকি জড়িত। বাংলাদেশের জনগণ জানতে পারে এমন কোনো প্রকাশ্য আলোচনা হয়নি। সংসদে বিতর্কের খবর নেই। জোটের শর্তগুলোও সামনে আনা হয়নি। রাষ্ট্রীয় নিরাপত্তার কিছু সিদ্ধান্ত গোপন রাখতে হয়। কিছু গোপনীয়তা আর জবাবদিহিতা এক নয়। বাংলাদেশের মানুষকে অন্তত জানানো প্রয়োজন, আমরা কি শুধু সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার কাঠামোয় যুক্ত হয়েছি, নাকি হুথি বিরোধী সামরিক অভিযানেরও অংশ? বাংলাদেশের কোনো জাহাজ বা সদস্য পাঠানো হবে কিনা, আক্রান্ত হলে যৌথ প্রতিরক্ষার বাধ্যবাধকতা আছে কিনা, কারণ একটি অস্পষ্ট স্বাক্ষরের মূল্য ভবিষ্যতে কোনো নাবিককে জীবন দিয়ে দিতে হলে তখন ব্যাখ্যা দেওয়ার সময় থাকবে না। রিয়াদের বৈঠক শেষ হয়েছে। প্রতিনিধিরা নিজেদের দেশে ফিরে গেছেন। সম্মেলন কক্ষের টেবিল থেকে লোহিত সাগরের মানচিত্র সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মানচিত্রে লেখা বাংলাদেশের নামটি রয়ে গেছে। বাংলাদেশ কোনো দুর্বল দিশাহীন রাষ্ট্র নয়। এই দেশের নাবিকেরা পৃথিবীর সমুদ্র চেনে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈনিকেরা সম্মান অর্জন করেছেন। স্বাধীনতার জন্য এই দেশ যুদ্ধ করেছে, কিন্তু অন্যের যুদ্ধ নিজের কাঁধে বহন করার জন্য নয়। বন্ধুত্ব বাংলাদেশের পররাষ্ট্রনীতির শক্তি হতে পারে। সৌদি আরবের সঙ্গে সম্পর্কও গুরুত্বপূর্ণ, কিন্তু বন্ধুত্বের অর্থ নিজের নাগরিকদের অজানা ঝুঁকির সামনে দাঁড় করানো নয়। কোনো রাজধানীর অনুরোধ বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের জায়গা নিতে পারে না। লোহিত সাগরের ওপরে হুথিরা অস্ত্র প্রস্তুত করছে। রিয়াদও সম্ভাব্য সামরিক অভিযানের হিসাব করছে। মাঝপথে বাংলাদেশের নাম লেখা একটি নথি পড়ে আছে, যার পূর্ণ শর্ত দেশের মানুষ জানে না। হয়তো এই জোট শুধু প্রশিক্ষণ, তথ্য বিনিময় ও নৌপথের নিরাপত্তায় সীমাবদ্ধ থাকবে। হয়তো কোনো বাংলাদেশি জাহাজকে কখনো যুদ্ধের মুখ দেখতে হবে না। কিন্তু রাজনৈতিক থ্রিলারের ভয় সেখানেই। সবচেয়ে বিপজ্জনক চুক্তিগুলো প্রথম দিনে যুদ্ধের ঘোষণা দেয় না, তারা শুধু মানচিত্রে একটি নাম লিখে রাখে। তারপর কোনো এক অন্ধকার রাতে দূর সমুদ্রে একটি রাডার চালু হয়। পর্দার ওপর অসংখ্য জাহাজের ভিড়ে ভেসে ওঠে লাল সবুজ পতাকার একটি ছোট চিহ্ন। আর সানার কোনো গোপন কক্ষে কেউ প্রশ্ন করে, এই দেশটিও কি সেই জোটে ছিল?